3, 2, 1 তাহলে শুরু করা যাক। হিন্দিতে একটা কথা আছে যে সফর কবি কবি মঞ্জিল সে ভি খুবসুরত হোতা হ্যায়, আর আমাদের এবারের সফরটাও কিন্তু এক্স্যাক্টলি সেরকম। তবে আমাদের এবারের যাত্রায় যেমন অ্যাডভেঞ্চারও আছে তেমনি রিস্কও আছে। তার কারণ যেটা হচ্ছে যে আমরা এবারে 270 কিলোমিটার ট্রাভেল করছি, মানে কলকাতা থেকে প্রায় 270 কিলোমিটার ট্রাভেল করে আমরা যাচ্ছি বিচে। শুধু সেটা হচ্ছে অ্যাডভেঞ্চার, আর রিস্ক সেটা হচ্ছে যে এই যে ভরা বৃষ্টির ওয়েদার, পুরো মেঘলা আকাশ, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। তো আমাদের এই জার্নিটা বেসিক্যালি কিসে? ট্রেনে? বাসে? সেটাও নয়। গাড়িতে? সেটাও নয়। তাহলে দেখিয়ে দিই, আমাদের জার্নিটা হচ্ছে এই যে আমার বাইকে। সো আমি আমার বাইক, কিন্তু আমরা দুজন কিন্তু নয়, সঙ্গে আরও একজন আছে। আরে আয় ভাই, প্রেমে আয়। এই যে আমার ভাই, আমি আর অনিন্দ। সো কোথায় যাচ্ছি, কোন বিচে যাচ্ছি সেটা যেতে যেতে ডিসক্লোজ করবো, কারণ আমাদের এখন অনেকটা রাস্তা যেতে হবে। সো আর কথা নয় গুরু, আমাদের যাত্রা শুরু। থাম্বনেল দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আমরা কোথায় যাচ্ছি। একদম ঠিক, বালাসোরের দুবলাগুড়ি বিচ। এই মুহূর্তে কলকাতা থেকে সেকেন্ড হুগলি ব্রিজ ধরে কোলাঘাট পেরিয়ে আমরা খড়গপুরের রাস্তা ধরে এগিয়ে চলেছি বালাসোরের দিকে। এই যা, ব্রেকফাস্টই তো হয়নি। তাহলে চলুন রিওয়াইন্ড করে কোলাঘাট থেকে ব্রেকফাস্ট সেরে আবার বেরোনো যায়। It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? ও বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমার প্রথম বাইক ট্রিপ, তাই বাইকের স্পিড যতই বাড়ছিল, ভিজে হওয়াতে মনটা ততই উড়ু 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 করছিল। আর পিছনের সিটে বসে নাচতে নাচতে একটা টেনশন মাথার মধ্যে কাজ করছিল, সেটা হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট। আর যেই না ভাবা লাইভ অ্যাক্সিডেন্ট কিভাবে ঘটে আমি জাস্ট চোখের সামনে দেখলাম। জাস্ট পিছন থেকে একটা গ্র্যান্ড আইটেন আসছিল, গ্র্যান্ড আইটেনটাকে জাস্ট পিছন থেকে একটা ডাম্পার মারলো 10 হাত দূরে, গাড়িটা জাস্ট পাল্টি খেলো। মানে এরকমভাবে পাল্টি খেতে আমি জীবনে কোনোদিন কোনো গাড়িকে আমি দেখিনি। আমি আর ভাই দুজনে মিলে গেলাম, দুজনে মিলে গিয়ে তারপরে আলটিমেটলি সবাইকে বার করলাম। বার করে ওখান থেকে গাড়িটাকে সোজা করে, স্থানীয় আরও অনেক লোকজন ছিলেন, তারাও অনেক হেল্প করলেন। লাকিলি ইনজিওর্ড খুব বেশি হয়নি, কিন্তু সিরিয়াসলি মানে এইরকম অ্যাক্সিডেন্ট সত্যি মানে যারা গাড়ি চালাচ্ছেন রাস্তাতে, মানে এটা সত্যিই মানে তাদের মনে রাখার মতো বিষয় যে গাড়ি চালানোর সময় খুব সাবধানে সমস্ত আয়না দেখে, সমস্ত কিছু দেখে গাড়ি চালানো। যদিও তাতে অ্যাক্সিডেন্ট সবসময় পেরোনো যায় না, বাট এটা কিন্তু খুব সিরিয়াস একটা কনসার্ন যে হাইওয়েতে যখন গাড়ি চালাচ্ছেন খুব সাবধানে গাড়ি চালাবেন। কথায় আছে না, রাখে হরি মারে কে। এই গাড়ির যাত্রীদের সঙ্গেও আর আমাদের সঙ্গেও ঠিক সেটাই হলো। ওনারাও বাঁচলেন, আমরাও একটুর জন্য অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচলাম। যাই হোক, এবার এগোনো যাক। ও বাই দ্য ওয়ে, যারা ট্রেনে আসছেন তারা কিন্তু ধৌলি, ফলকনামা কিংবা ইস্ট কোস্ট যে কোনো একটা এক্সপ্রেস ধরে 3.5 থেকে 4 ঘন্টার মধ্যেই কিন্তু পৌঁছে যেতে পারেন বারাসত স্টেশন। আর সেখান থেকে টোটো বা অটো ধরে 700-800 টাকা ভাড়া দিয়ে 1 থেকে 2 ঘন্টার মধ্যে কিন্তু আপনারা পৌঁছে যাবেন বিচে। আর আমাদের মতো গাড়ি বা বাইকে এলে খড়গপুরের আগে থেকেই বাদিকে টার্ন নিয়ে 2.5 ঘন্টার মধ্যে আপনারা কিন্তু পৌঁছে যাবেন বালাসোর এরিয়াতে। তবে দুভাবে এলেই আপনাদেরকে প্রথমে পৌঁছতে হবে এইখানে। উল্টো দিকে যদি দেখেন, ওই যে রাস্তাটা আসছে, ওই রাস্তাটা কিন্তু আসছে বালাসোর থেকে। তো মানে যারা ট্রেনে আসছেন তারা বালাসোর নেমে ওই রাস্তাটা ধরে সোজা আসবেন। এসে ওই যে নিচে যে দেখতে পাচ্ছেন, মানে ওটা ওই দিক দিয়ে কানেক্ট হবে তলা দিয়ে। ওই যে নিচে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, যেটা দেখে ওই যে ছেলেটা যাচ্ছে, ছেলেটা দেখুন ডান দিকে বেরিয়ে চলে গেল। হ্যাঁ, ওই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু, এই জায়গাটার নাম হচ্ছে কিন্তু হলদিপোতা। এবার হলদিপোতা থেকে ওই যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে, এই রাস্তাটা সোজা কিন্তু চলে যাচ্ছে দুবলাগুড়ি বিচের দিকে। এই মোড়টা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট মোড়। আর আমরা যারা কলকাতা থেকে আসছি তারা কিন্তু আমরা ওই দিক থেকে এসছি, মানে সোজা ওই দিক থেকে এসছি। এসে এখানটা দিয়ে নেমে যাব, নেমে গিয়ে ওই রাস্তাটা ধরে আবার বেরিয়ে চলে যাব। তো আপাতত জাস্ট একটু দাঁড়িয়েছি, এই পয়েন্টটা দেখে দেওয়ার জন্য দাঁড়ালাম। প্লাস হচ্ছে যে অনেকক্ষণ ধরে গাড়ি চালিয়ে কোমর ব্যথা করছে, সেই জন্য আরও দাঁড়িয়ে গেছি। বালাসোর অব্দি রাস্তা কিন্তু যেন কার্পেট বিছানো রাস্তা, এরোপ্লেন অব্দি ল্যান্ড করতে পারে। হলদিপোতা থেকে নেক্সট 16 কিলোমিটার রাস্তায় যদি আপনি 45 থেকে 48টা বাম্পার পান, তাহলে অবশ্যই বুঝবেন আপনি ঠিক রাস্তায় যাচ্ছেন। দুবলাগুড়ি সামনেই। এইভাবে বাম্পারের গুঁতো আর প্রকৃতির শোভা দুটোই হজম করতে করতে আমরা কিন্তু এবার পৌঁছে গেলাম দুবলাগুড়ি বিচের বিচ ক্যাম্পের সামনে। আমাদের রিসর্ট হলো বাবলস অফ লাক্সারি।
ভাই এটা খুব কাজের জিনিস, মানে আসতে না আসতেই একখানা ওয়েলকাম ড্রিঙ্কস, আবার ডাবের জল অ্যান্ড মিষ্টি। আমি একটা জিনিস দেখবো শ্বাস আছে কি না। না নেই, বেশি আশা করা ভালো না। বাবলস অফ লাক্সারি বিচ ক্যাম্প কিন্তু ঝাউবনে ঘেরা কটেজ আর মরুভূমির মধ্যে সুইস টেন্ট কিংবা রাজস্থানি টেন্ট মার্কা একটা অদ্ভুত কম্বিনেশন। এক কথায় সেট আপটা কিন্তু খুবই ভালো বানিয়েছে এখানে। চলুন কটেজটা একবার দেখে নিই। বাহ, সুন্দর সেট আপ। এখানে যা বিছানা, এখানে তিনজন আমাদের মতো চেয়ারে তিনজন আরামসে শুতে পারবে। আর তার সাথে এসি সেট আপ রয়েছে, ফ্যানও রয়েছে যদি ইন কেস এসি না চালাতে হয়। আর তার সাথে সাথে দুটো চেয়ার, একটা ছোট টিপয়, আর তার সাথে বাথরুম, খুব সাজানো গোছানো বাথরুম। বাথরুমে গিজার রয়েছে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, শীতকালে যেটা খুব দরকার পড়ে। কোমোড অ্যান্ড বেসিন, ওয়েল সেট আপ, ওয়েল মেনটেন সেট আপ, এবং ঘরের ভিতরে লাইটিং অসম্ভব সুন্দর। আর ভাড়া সেটা জেনে নিচ্ছি। কটেজ আর সুইস টেন্টের সেট আপ প্রায় একই। কটেজ ভাড়া 2300 আর সুইস টেন্ট 2000 টাকা পার হেড। কিন্তু আমরা কি বুক করলাম, চলুন সেইটা একবার দেখি। এই গরমে এই ডোম টেন্ট মানে যাচ্ছে তাই লেভেলে ফাটবে। আমাদের কপাল খারাপ, লাস্ট মোমেন্টে পাওয়া। তা এই সুইস টেন্ট যা যা ছিল সমস্ত কিছু বুক হয়ে গেছে। তো এগুলো আসলে ডোম টেন্টগুলো বেসিক্যালি কী হয়েছে, শীতকালের জন্য এগুলো খুব ভালো, কিন্তু গরমকাল কিংবা এরকম ভ্যাপসা গরম, বর্ষাকালের এই ভ্যাপসা গরম কাল ঘাম ছুটিয়ে দিচ্ছে। খাবার নিয়ে এখানে কিন্তু কথা হবে না, অসম্ভব ভালো কোয়ালিটি। এখানে রুম রেন্ট আর খাওয়া দাওয়া দুটো প্যাকেজে আসে, একটা হচ্ছে নর্মাল আর একটা হচ্ছে প্রিমিয়াম। আমি দুটো লিস্টই পাশে দিয়ে দিচ্ছি। মানে শনিবারের বাজার বোঝা যাচ্ছে। খাওয়া শেষ করে একটু ল্যাদ খেয়ে ঠিক করলাম সমুদ্র দেখব, সেই কারণেই তো আশা। আর এই গেট খুললেই ঝাউবন। এটা হচ্ছে বাবলস অফ লাক্সারির গেট, আর তার পাশে এইটা হচ্ছে গ্যালাক্সি নেচার ক্যাম্পের গেট, পাশাপাশি সব কটা। আর যদি ওই দিকটাতে চলে যায়, ওদিকে আরেকটা আছে। আর এই ঘন সবুজের মধ্যে দিয়ে হাঁটতে গেলে কিন্তু অরণ্যের দিন রাত্রি মার্কা একটা ফিল কিন্তু এসেই যাবে। কিন্তু এখানে সত্যি কথা বলতে অরণ্যের জীবজন্তু মানে ধরুন হরিণ, বাঘ এসব কিছু পাবেন না, শুধু কিছু শিয়াল পেতে পারেন। দুদিকে লম্বা ঝাউবনের সারি আর চোখের সামনে ফাঁকা ভার্জিন সমুদ্র, আর পাড়ে ছাউনি করে বসার জায়গা, বেশ চমৎকার। ভাবলাম স্নান না করে তো যাব না, সো লাগাও দৌড়। সমুদ্র যে এভাবে বোকা বানাবে এটা আমি ভাবতেও পারিনি। তো কাদা জল, এ বাবা তুই বললি না তো আমাকে। এটাই তো মজা, আজব পাবলিক। আমি ভুগেছি, তুমিও ভুগো। এ বাবা পুরো নোংরা কাদা জল। শুধু কাদা জল না, এটা হচ্ছে সমুদ্রের যত নোংরা আছে সব এখানে এসে তুলছে। এর থেকে তো লাল কাঁকড়া বিচ অনেক ভালো ছিল, পরিষ্কার বিচ ছিল। ইস, আমি দৌড়াতে এলাম জলে নামবো বলে, আমি ভাবছি অনিন্দ জলে নামছে না কেন। পুরো কাদা তো। দোষটা বিচের না, দোষটা আমাদের। ইস, কি নোংরা বিচ রে ভাই। নোংরা হবে নাই বা কেন, ভাঙা কাঁচের বোতল থেকে শুরু করে প্লাস্টিকের প্যাকেট সারা বিচে ভর্তি। লাইক সিরিয়াসলি। একটা সাইনবোর্ড লাগানো আছে বটে, সেখানে লেখাও আছে যে বিচ সাফ রাখুন, কিন্তু লোকে যে কতটা মানে সেটা তো দেখেই নিলাম। অগত্যা আর কি করা, কখনো এই ছাউনি আর কখনো এই বিচে বসে দূর থেকে সমুদ্রকে উপভোগ করা, আর না হলে বিচে হাঁটতে হাঁটতে ঝিনুক সংগ্রহ করা, এই করেই বিকেলটা কাটাচ্ছিলাম। আকাশটাও এদিকে মেঘলা, মুডটাও একই সাথে পাল্লা দিয়ে পুরো মেঘলা হয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে কিছু মানুষকে বিচে ফুটবল খেলতে দেখে
দ্বীপের সন্ধ্যেবেলার অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ। চারদিকে গাছপালার মধ্যে মায়াবী আলোর খেলা, আর তার সাথে সাথে চিকেন বারবিকিউয়ের ধোঁয়া আপনার মন কিন্তু টেনে নেবেই। তো ব্যাপার যেটা হচ্ছে যে আমরা বিকেল থেকে একটু ঘেঁটে আছি, আমাদের পুরো প্ল্যানে কাদা ঘেঁটে গেছে পুরো। যারা যারা দুবলাগুড়ি বিচে আসতে চান, 3টে জিনিস আমি এখানে বলবো। এক, যদি বিচ ক্যাম্প উপলক্ষ করে আসেন তাহলে অবশ্যই অবশ্যই বাবলস অফ লাক্সারিতে আসুন। অ্যাম্বিয়েন্সের জন্য যদি বলেন তাহলে অবভিয়াসলি বাবলস অফ লাক্সারির ইভিনিং মন মাতিয়ে দেবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলবো, যেটা সেকেন্ড পয়েন্ট, সেটা হচ্ছে এখানকার খাওয়া দাওয়া। নো ডাউট খুব ভালো কোয়ালিটির খাওয়া দাওয়া এখানকার, সেটা লাঞ্চ হোক কিংবা ডিনার। এখানে খাবারে আমি দেখেছি একটু স্লাইট নুন কম হয় এখানে, সেটা যদি বাদ দিই আদারওয়াইজ খাওয়া দাওয়া অসম্ভব ভালো। সো গোয়িং ফর দ্য থার্ড পয়েন্ট। এটা কি বস্তু? এটা হচ্ছে আমুদ। কি? এটা হচ্ছে আমুদে মাছ। আমুদে? আমুদ। ও আচ্ছা, এটা আদরের আমুদে। যেটা বলছিলাম যে থার্ড পয়েন্ট, সমুদ্রের দিকে যদি যাই, সমুদ্রের দিকে গিয়ে সমুদ্র কিন্তু আপনাকে ডেফিনেটলি হতাশ করতে পারে। আমি জানি না সিজন টু সিজন সমুদ্রের চরিত্র চেঞ্জ হয় কিনা এখানে, কিন্তু আমি ব্লগে যা দেখে এসেছি সেই হিসেবে বলতে গেলে সমুদ্র জঘন্য নোংরা। আর মজার ব্যাপার যেটা হচ্ছে যে সমুদ্র, এখানকার সমুদ্র, আজকের সমুদ্র, আমি কালকে বা পরশু কি চরিত্র থাকবে জানি না, বাট আমরা চলে যাওয়ার পরে কি চরিত্র থাকবে জানি না, বাট আজকের সমুদ্র এতই নোংরা, মানে জিনিসটা দূর থেকে, সমুদ্রটাকে দূর থেকে দেখলে আপনার অসম্ভব ভালো লাগবে, কিন্তু যে মুহূর্তে আপনি কাছে যাবেন, অতগুলো কাঁকড়া খাওয়ার পরে আমাদের বেসিক্যালি পেটে আর জায়গা নেই। 2 নম্বর যেটা হচ্ছে যে গতকাল রাতে ঘুমায়নি, অত ভোরে উঠতে হবে বলে শরীর জাস্ট ছেড়ে দিয়েছে। তো তাও যাই হোক, রাত্রিবেলা খাচ্ছি যখন, জাস্ট খাওয়ার মেনুটা দেখিয়ে দিই। এই হচ্ছে খাওয়ার মেনু, সেটা হচ্ছে যে চিলি চিকেন, মানে চিলি চিকেন নয়, মানে চিকেন কারি, এটা হচ্ছে চিকেন কারি, আর এই হচ্ছে ফ্রাইড রাইস। তো এই দুটো দিয়ে খেয়ে কোনো রকমভাবে মানে জাস্ট খাওয়াটা কমপ্লিট করে শুতে যাব, আর শরীর আর দিচ্ছে না। জাস্ট কালকে সকালে একবার সূর্য মানে সানরাইজ দেখতে যেতে পারি বিচে, বাট সেটা স্বপ্ন, মানে সেটা দুঃস্বপ্ন, কারণ যা মেঘ করছে চারদিকে সেটা দেখা সম্ভব নয়। তো লেটস সি মানে কি করা যায়, বাট এখন এই মুহূর্তে শরীর দিচ্ছে না, এখন জাস্ট খাওয়া কমপ্লিট করব আর প্লেন শুতে যাব। সকালে ঘুম থেকে উঠেই বাইরে মুখ বের করে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে আকাশের মুখ ভার, বৃষ্টি হচ্ছে। তবে ওয়েদার কালকের মতো কিন্তু ভ্যাপসা গরম নয়, বরং ঠান্ডা, তাই ঘুমটাও দারুণ হয়েছিল। একটা জিনিস আমি বুঝলাম এখানে, যে ডোম টেন্টে রাত কাটানোর এক্সপিরিয়েন্সটা কিন্তু হেভি। এবার ফ্রেশ হব। ও বাই দ্য ওয়ে, ডোম টেন্টের বাথরুম কিন্তু কমন, তাই সময় আর সুযোগ এই দুটো কিন্তু আপনাকেই করে নিতে হবে। এই যে সামনে 3টে গাছ দেখতে পাচ্ছিস, এই 3টে গাছ কি গাছ বলতো? কাজু গাছ। তুই জানিস এটা কাজু গাছ? জানি, কিন্তু আমার প্রশ্ন আছে। বল। এই গাছগুলো কি বাইসিকল সল্টেড কাজ? কি মানে আমরা কি এতটাই মানে আমাদের কোনো কাজ নেই? সকাল সকাল ব্রেকফাস্টে পুরি আর সবজি খেয়ে আমরা আরেকবার ঝাউবন ধরে বিচের দিকে হাঁটা দিলাম। উদ্দেশ্য একটাই, সমুদ্রটাকে যদি আজকে একটু পরিষ্কার পাওয়া যায়। এটাকে লাল কাঁকড়া বীচ আরামসে বলে দেওয়া যায়, কারণ এই যে চারদিকে দেখুন পুরো ভর্তি লাল কাঁকড়া। তার সঙ্গে এখন যেটা ভ্যালু এডিশন হচ্ছে সেটা হচ্ছে যে এই যে পুরো ঝাউবনের এই যে পাঁচিলটা, গতকালকে যে দেখেছিলাম যে জলটা প্রচণ্ড কাদা কাদা, এখন কিন্তু সেই ব্যাপারটা নেই। এখন কিন্তু জল অত্যন্ত পরিষ্কার জল, মানে যথেষ্টই পরিষ্কার জল। সামনে এই যে ঝাউবন দেখছেন, মানে এই ঝাউবন বরাবর স্ট্রেট, যতটা দেখছি পুরো ফাঁকা। আবার পিছন দিকে দেখুন, যতটা দেখছি হাতে গোনা কয়েকটা লোকজন আছে আর কি, মানে একটু আগে তো এরাও ছিল না, এই যে পিছনে যাদেরকে দেখছেন যারা রয়েছে এখানে, এরাও ছিল না, পুরো বিচটা ফাঁকা ছিল। তবে আনফর্চুনেটলি আজকে বর্ষার সময় এসেছি, সেই জন্য মানে সূর্যোদয় দেখার কোনো চান্স নেই, মানে সূর্যোদয় হয়নি সত্যি কথা বলতে, সেটা একটা বাজে ব্যাপার, সেটা কিছু করার নেই। বাট এই সকালবেলা বসে আপনারা যদি মনে করেন যে হ্যাঁ মানে বিচের সামনে বসে ওই যে ছাউনিতে বসে আপনারা বিচের শোভা দেখবেন, 100 আউট অফ 100 আরামসে দেখতে পারেন। এটা কি মাছ দিদি? লহরা মাছ বলে। আই বাস, হাতে যে মাছটা দেখছি এই মাছটা হচ্ছে পাফার ফিশ। এতক্ষণ অন্য একটা মাছের সঙ্গে আটকে ছিল, সেই কারণটার জন্য কী হয়েছিল, এটা গলার এখানটা ফুলিয়ে বসেছিল। মানে এটা যখনই কোনো রকমে কেউ অ্যাটাক করে সঙ্গে সঙ্গে এটা গলা ফুলিয়ে একদম বলের মতো এরকম বসে থাকবে। চিংড়ি মিলা, আরে বাস। যাক, একদিক থেকে ভালো হলো, মনটা খুব খচখচ করছিল, কারণ বিচে এসে যদি এরকম কাদা জল মারাতে হয় তাহলে আর বাড়ির সামনে হাইড্রেন কি দোষ করলো। তো যাই হোক, এখন সেই ক্ষোভটা কেটে গেছে, কারণ এখন পুরো দেখতে পাচ্ছি পরিষ্কার জল,
তো সেই জন্য আমাদের এখন প্ল্যান হচ্ছে আমরা এক্ষুনি বিচে নামবো, মানে স্নান ফান করে গুছিয়ে স্নান টান করবো, স্নান টান করে নিয়ে তারপরে বেরোনোর প্ল্যান করবো। A few moments later. বলতে বলতে কিন্তু জলটা নেমে অনেক দূর চলে গেছে, মানে এখানে সামনে যতটা দেখছেন এখানে পরিষ্কার, এটা কিন্তু কাদা, পুরোটাই কাদা, বালি নয়। বিচ এখন চলে গেছে কিন্তু অনেক পিছনে। আর এই যে অবস্থা বিচের, এই হচ্ছে বিচের অবস্থা। তুমি কি করছো? তুমি খেলছো? বলে বাবলে। বৃষ্টি থেমে গেছে, তাই গুটি গুটি পায়ে আমরা ঠিক করলাম এবার বেরোবো। বেরিয়ে তো পড়লাম, তারপর Many hours later. তো ভিডিও শুরুতে আমি একটা ডায়লগ দিয়েছিলাম, সেটা হচ্ছে যে আমাদের যে এবারে জার্নিটা সেটা শুধু অ্যাডভেঞ্চার নয়, একটু রিস্কও আছে। তো এই রিস্কটা যে সত্যি যে মানে রিস্কে পরিণত হয়ে যাবে এটা কিন্তু ভাবিনি। কেসটা যেটা হয়েছে সেটা হচ্ছে, আচ্ছা একটু গুছিয়েই বলি ব্যাপারটা। দুপুর 12:30টার সময় যখন আমরা বেরোলাম এখানে, আমাদের তো প্রথমে বেরোনোর প্ল্যান ছিল না। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে প্রথমে ঠিক করলাম যে পঞ্চলিঙ্গেশ্বরে যাব, পঞ্চলিঙ্গেশ্বরের মন্দিরে গিয়ে একটু পুজো তো আমি সেরকম নয়, মানে দেখে আসবো আর কি। তো বেরোলাম। তো হলদিবোদাতে যখন উঠলাম, উঠে বাঁদিকে টার্ন নিলাম, নিয়ে এখান থেকে প্রায় 2 ঘন্টার রাস্তা, 61 কিলোমিটার হাইওয়ের উপর দিয়ে, কোনো কিচ্ছু নেই, প্লেন রাস্তা, একদম স্মুথ রাস্তা, কার্পেটের মতো হু হু করে গাড়ি চলে গেল। এই হচ্ছে কিন্তু সেই ফেমাস বুড়িবালাম নদী, মানে বুড়িবালাম বলতে এখানে লোকজন এটাকে বুড়াবালামও বলে, কিন্তু এই নদীটা কেন ফেমাস তার সবথেকে বড় ঐতিহাসিক কারণ যেটা হচ্ছে এই নদীর তীরেই কিন্তু ইংরেজদের সঙ্গে আমাদের বাঘাযতীনের, দ্য গ্রেট বাঘাযতীন, ওনার যুদ্ধ হয়েছিল, গুলির লড়াই হয়েছিল। তো এই নদীটা যদি আমরা উড়িষ্যায় এসে না দেখাই, মানে সে আমরা যেখানেই ট্রিপ করতে আসি না কেন, উড়িষ্যাতে এসে এই নদীটা যদি না দেখাই তাহলে আর দেখালাম। ও হ্যাঁ, আমরা যখন পঞ্চলিঙ্গেশ্বরের রাস্তায় ঢুকছি তো সামনে কিন্তু পুরো নীলগিরি পাহাড়ের রেঞ্জটা পুরো একদম পরিষ্কার দেখা যাচ্ছে, অসম্ভব সুন্দর লাগছে। আর মাঝে মাঝে এরকম তাল গাছের সারি, তার পিছনে ধান ক্ষেত, তার পিছনে এরকম নীলগিরি পাহাড়ের পুরো এরকম লাইনটা বিউটি লাগছে, বিউটি। এই করতে করতে আমরা যখন পঞ্চলিঙ্গেশ্বরের সামনে পৌঁছালাম, মানে জাস্ট আর একটুখানি, তখন দেখলাম দুজনের মারাত্মক খিদে পেয়েছে, কারণ সকালবেলা ব্রেকফাস্ট ছাড়া কিছু খেয়ে বেরোয়নি। তো ডিসাইড করলাম যে এখন কিছু খেয়ে নেব, খেয়ে দিয়ে নিয়ে তারপরে পঞ্চলিঙ্গেশ্বরে যাব। তো যাই হোক, যেমন ভাবা তেমন কাজ। পুরো নমক দেন, নুন চাই, নুন। এখানে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে মানে বিচেও দেখেছি, এখানেও দেখলাম, প্রত্যেকটা খাবারে কিন্তু নুনের পরিমাণ ওরা একটু কম দেয়। নুন আলাদা করে, যারা নুন খান তাদেরকে কিন্তু আলাদা করে নুনটা নিতে হবে। এটা জাস্ট একটা অ্যাডিশনাল ইনফরমেশান, আদারওয়াইজ খাবারের কোয়ালিটি কিন্তু খুব ভালো, সিম্পল চিমচাম কিন্তু খুব ভালো। তো এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একদম পঞ্চলিঙ্গেশ্বরে গেটের সামনে চলে গেলাম। তো যাই হোক, গেটের সামনে দিয়ে এগোচ্ছি, এপাশে ওপাশে দোকান, এখনও কিন্তু এখানে কোনো রিস্কের কোনো গল্পই নেই, সুন্দর যাচ্ছিল ব্যাপারটা। তো যাই হোক, আমরা এবার ঠিক করলাম যে সিঁড়ি গুনতে গুনতে উপরে যাব। 1 2 3 4 5 6 7 8, ওকে, গুনে দেখলাম 311টা মতন সিঁড়ি আছে। পঞ্চলিঙ্গেশ্বর ফলস দেখতে গিয়ে পুরো ফলস খেয়ে গেলাম। তার কারণ যেটা হচ্ছে যে মানে ফলস বলতে যেরকম একটা বেশ প্রপার সাংঘাতিক ভিউ চোখে পড়ার কথা, সেটা কিন্তু সেরকমভাবে খুব একটা বেশ সাংঘাতিক ভিউ ওখানে নয়। আর নোংরা আবর্জনায় ছড়ানো ভর্তি। কি লেখা আছে দেখো? কোথায়? ওই তো, কোথায়? ওই তো আজু অ্যান্ড বিজু। ওখানেও দেখ, ওখানেও আছে। সব মানুষের স্বভাব। ওখানে গেল কি করে? এই যে এখান থেকে গেছে। সব জায়গায় প্লাস্টিক ছড়ানো, এটাই তো হচ্ছে মুশকিল ভাই। যতই যাই করো না কেন, পর্যটন শিল্প ততদিন অবধি উন্নত হবে না যতদিন না অবধি জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে, এটাই হচ্ছে প্রবলেম। এবার পঞ্চলিঙ্গেশ্বরে উঠলাম। পঞ্চলিঙ্গেশ্বরে উঠে ওখানে ঠাকুর দর্শন করলাম, ওখানে মন্দির দর্শন করলাম, ঠাকুর দর্শন করলাম। ঠাকুরের ওখানে ছবি তোলা মানা, তো জাস্ট দর্শনই করলাম। প্রবলেমটা হলো এবার নেমে যখন এসেছি তখন 4:45 বাজে। 2 ঘন্টা বাইক চালালে 7টার মধ্যে এখানে ঢুকে যাওয়ার কথা, ওখানেই পুরো কেসটা খেয়ে গেলাম। মানে ঝমঝমিয়ে আকাশ ভেঙে বৃষ্টি নামলো, এরকম বৃষ্টি আমি কোনোদিন দেখিনি। ফাটিয়ে বৃষ্টি হচ্ছে, একটা পা বেরোনোর উপায় নেই। আর তার মধ্যে প্রবলেম যেটা হচ্ছে, আমার ভাই আনেনি রেনকোট, তো একটা দোকানের সামনে বসে ঠিক করলাম যে ওই সোডা খাবো। এইখানে একটা এই যে এটা হেভি জিনিস তো, হ্যাঁ লক হয়ে যাবে, এটা দিয়ে চাপলেই আনলক হয়ে ঢুকে গেল। এদিকে বৃষ্টি থামছে না, টেনশন বাড়ছে, আর
কাপের পর কাপ চা খেয়ে যাচ্ছি, আর ওদিকে ভাবছি যে মানে টেনশানে ভাবছি ওদিকে যে আমি ফিরবো কীভাবে। মানে পুরো বাজে চাপ হয়ে গেল এখন এই বৃষ্টিতে। এখন বাজে 6টা, এখান থেকে যেতে লাগবে 2 ঘন্টা, যদি তাও ঠিকঠাকভাবে বাইকটা চালাতে পারি তো। এবার এই অবস্থায় কখন বেরোবো, কী করবো কিচ্ছু বুঝতে পারছি না, বাজে কেস হয়ে গেছে। এবার আজকে পুরো দিনটা লস যাবে মনে হচ্ছে। মানে এইরকমভাবে টানা বৃষ্টি, আস্তে আস্তে বাইক চালাতে হবে। রেনকোটটা ফেলে এসেছি আবার টেন্টে। অগত্যা 3 ঘন্টা যখন হয়ে গেল, 7:45 বাজে, তখন আমার ভাই ডিসাইড করলো যে যেভাবে হোক যাবে, নিচে গিয়ে ওখান থেকে যাওয়া একটা রেনকোট জোগাড় করে নিয়ে আসবে। তো ও তো রেনকোট নিয়ে এলো, নিজের সাইজে পাইনি, আমারটা পেয়েছে। তো ডিসাইড করলাম যে বৃষ্টি এখন মোটামুটি একটু কমেছে, হাইওয়েতে বেরিয়ে যাবো। আমি রেনকোট পরবো, ও যেভাবে ও বললো আমি চালিয়ে নেবো। এইবার হলো রিস্ক। হাইওয়েতে উঠেছি, হুলিয়ে বৃষ্টি। তেমনি প্রথমত পঞ্চলিঙ্গেশ্বরের রাস্তায় লাইট নেই, কিচ্ছু দেখা যাচ্ছে না। গাড়ির হেডলাইট যেটুকু পড়ছে সেটুকুই দেখা যাচ্ছে, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। সামনে গুড়ি 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 বৃষ্টি হচ্ছে। ন্যাশনাল হাইওয়েতে উঠলাম, ফাটিয়ে বৃষ্টি, কিচ্ছু সামনে দেখা যাচ্ছে না। বৃষ্টির চোটে কাঁচ পুরো মানে জাস্ট ঝাপসা হয়ে গেছে, মানে হেলমেটের কাঁচ ঝাপসা হয়ে গেছে, চশমার কাঁচ ঝাপসা হয়ে গেছে। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, সামনে দিয়ে হু হু করে ডাম্পারগুলো বেরোচ্ছে, আর রীতিমতো ভয় লাগছে যে কোনোটা যদি একবার আমার গাড়ির চাকা যদি কোনো কারণে স্লিপ করে যদি একবার পাল্টি খায়, আমি একদম সোজা ডাম্পারের তলায়, কেউ খোঁজও নেবে না এত রাত্রিবেলা। আর তার মধ্যে ওই রাস্তায় 60 কিলোমিটার গাড়ি চালানো, মানে যে রাস্তার কিচ্ছু বিন্দু বিসর্গ আমি চিনি না। মানে রীতিমতো না বুক ঢিপ 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 করছে। তারপরে একটা সময় গিয়ে কি মনে হলো যে না, তখন ভিতরে একটা কনফিডেন্স চলে এসেছে যে যেভাবে আমি পৌঁছে অন্তত যাবো। মানে এটা হচ্ছে একটা চূড়ান্ত অভিজ্ঞতা। বাইরে ফাটিয়ে বৃষ্টি হচ্ছে, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, ঝাপসা হয়ে যাচ্ছে, মানে রাস্তা মাঝে মাঝে অন্ধকার, লাইট নেই, কোনো কিচ্ছু নেই। আর তার মধ্যে এখনো 40 কিলোমিটার ড্রাইভ করে আমাদেরকে পৌঁছতে হবে, মানে দুবলাগুড়ি ব্রিজ। মানে এর থেকে, আর তাও আবার বাইকে, মানে এর থেকে সাংঘাতিক অ্যাডভেঞ্চার কিছু হয় না। মানে এটা রিস্ক অ্যাডভেঞ্চার সব মিশিয়ে। এই করতে করতে হলদিপোতা ক্রস করে যখন এখানে পৌঁছালাম, টেন্টে পৌঁছালাম, তখন 10টা বাজে, মানে 10টা 10 এরকম বাজে। বুক থেকে মানে একটা পাথর নেমে গেল আর কি, যে ভাই কি শান্তি কি শান্তি। মানে এই টেনশন আমি জীবনেও করিনি। আমি এত বাইক চালিয়েছি, আমি এটা আমার বাইক ট্রিপ প্রথম। এরকম টেনশন আমি জীবনে সারা জীবন মনে রাখবো, জাস্ট সারা জীবন মনে রাখবো। যাই হোক, মানে এই হচ্ছে আমার পুরো স্টোরি যা আপনারা দেখলেন। আর এখন এটাকে আর বেশি লম্বা করছি না, কারণ ওখানে অলরেডি ডিনারের জন্য ডাক পড়ে গেছে, মানে রুটি আর চিকেন আমাদের জন্য ওয়েট করছে। আপনারা ভিডিওটা এনজয় করতে থাকুন, আমরা ততক্ষণ চট করে খেয়ে আসি। টাটা। এবার ফেরার পালা। তাই সকাল সকাল উঠে আমাদের পূর্বপুরুষের সাথে একসাথে ব্রেকফাস্ট করতে করতে একটু ফ্ল্যাশব্যাকে দেখছিলাম যে কী হলো। ফার্স্ট বাইক ট্রিপ, রোড অ্যাক্সিডেন্ট, ডোম টেন্টের মিক্সড অভিজ্ঞতা, বিচ ফুটবল, বর্ষার রাতে হাইওয়ে ট্রিপ, ঝাউবনের সবুজ, বিচে ঝিনুক কুড়ানো, দারুণ খাওয়া দাওয়া, পার্থ কাকুদের সঙ্গে আলাপ, আর শঙ্করদের সুন্দর ব্যবহার। একসাথে মিলেমিশে কি মনে হয় আবার আসা যেতে পারে? তো আমাদের দুবলাগুড়ি বিচের এক্সপিরিয়েন্স যে খুব একটা খারাপ হয়েছে আমি বলবো না। হ্যাঁ, দুটো অসুবিধা হয়েছে। একটা হচ্ছে আমরা চান করতে পারিনি, আর আরেকটা অসুবিধা হচ্ছে যে আমার প্রচণ্ড কাশি হচ্ছে। এটা বাদ দিলে যদি বলি প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্রের সৌন্দর্য, আর তার সাথে সাথে এখানকার বিচ ক্যাম্পের হসপিটালিটি, তাহলে আমি বলবো যে আসা যেতে পারে। মানে যারা আসতে চাইছেন তারা আসতে পারে। তো আপাতত এটুকুই। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার।